নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বাংলায় দুর্গাপুজোর রেশ শেষ, লক্ষ্মী পুজো, আগামী দিনে আসতে চলেছে কালী পুজো, অর্থাৎ উৎসবের মরশুমের মোটামুটি মাঝখানে আমরা রয়েছি। কিন্তু এর মাঝখানেও কিন্তু রাজনৈতিক পরিধি বাংলায় একটুও কমেনি, বরং ক্রমশ দিনের পর দিন তা যেন বেড়েই চলেছে। আজকে আমরা আলোচনা করব আসন্ন 4 কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে, সেই উপনির্বাচনে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির চাওয়া পাওয়া এবং এই উপনির্বাচনের ফলের উপরে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা ঠিক কিভাবে নির্ভর করছে বঙ্গ রাজনীতিতে, সেই নিয়েই করব বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আপনাদের সবাইকেই আমার তরফ থেকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের যেরকম আমি বলেছিলাম যে 11 থেকে 21 তারিখ আমি থাকছি না, আমার কর্মজীবনটা ঠিক যে জায়গায় রয়েছে সেখানে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে এবং এই ব্যাপারে আপনাদেরও সিদ্ধান্ত আমরা চেয়েছিলাম এবং আপনারা আপনাদের মূল্যবান যে পরামর্শ দিয়েছেন তার জন্য আমরা সত্যিই আপ্লুত এবং সেই অনুযায়ী আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সেই সিদ্ধান্ত পরবর্তীকালে কোনো এপিসোডে হয়তো বিস্তারিতভাবে আপনাদের সামনে আসবো। তবে আজ থেকে যেরকম আপনাদের কথা দিয়েছিলাম আবার ফেরত এলাম আমার ভিডিও নিয়ে এবং দিনে 4টে করে ভিডিও অবশ্যই করে করার চেষ্টা করব। টাইমিংটা হয়তো একটু এদিক ওদিক হবে, সেটা আগামী 2-1 দিনের মধ্যে ফিক্সড করে আপনাদের জানিয়ে দেব, কিন্তু মোটামুটি আবার 4টে করে ভিডিও নিয়ে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসছি। যাক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আগামী 30শে অক্টোবর আপনারা জানেন রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং উত্তর 24 পরগনার খড়দহ, এই 4 কেন্দ্রে হবে উপনির্বাচন। এই উপনির্বাচনের ফলাফলটা ঠিক কী হতে পারে সেই সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা ওপিনিয়ন পোল করেছি এবং আজ রাত্রি 9টার যে এপিসোড হবে সেই এপিসোডে আপনাদের সামনে সেই ওপিনিয়ন পোলটি আমরা তুলে ধরবো। কিন্তু যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি যে রাজ্যের প্রধান যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের উপর এই উপনির্বাচনের ফলাফলের ভিত্তিতে কি প্রভাব পড়তে চলেছে, আগামী দিনের ভবিষ্যতে ঠিক তাদের সঙ্গে কি হবে এই ফলাফলের পরিপ্রেক্ষিতে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কথা বলবো তৃণমূল কংগ্রেস নিয়ে, খুব স্বাভাবিকভাবেই, কেননা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই 4 কেন্দ্রের উপনির্বাচনের জন্য তাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে, কোন ফলাফলে ঠিক কি হবে সেটা আগে বিশ্লেষণ করি। দেখুন, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কিন্তু এই 4টি আসনেই 4-0 করে দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, শীর্ষ নেতৃত্বের কথা যদি শোনেন তারা কিন্তু বারে বারেই বলছেন 4-0 করতে হবে। কেননা এর আগে যে উপনির্বাচন এবং নির্বাচন হলো, ভবানীপুর উপনির্বাচন এবং আমরা 2টি কেন্দ্রের নির্বাচন যে বাকি ছিল সেখানে আমরা দেখলাম নির্বাচন হলো, সেখানে কিন্তু তারা 3-0 করেছে এবং এর ফলে তারা কিন্তু 213তে বিধায়ক সংখ্যা নিয়ে গেছে সরকারিভাবে। অর্থাৎ তাদের 213 ফলাফল বেরোনোর পরে ছিল, কিন্তু সেখান থেকে 2 বিধায়কের মৃত্যু হয়েছে, পদত্যাগ হয়েছে, এই যে ঘটনাগুলো ঘটেছে তার ফলে তাদের বিধায়ক সংখ্যা কমে গিয়েছিল এবং 213তে তারা পৌঁছে গেছে। এই 3-0 করার ফলে এই 4-0 করলে কিন্তু তারা 217 আসনে পৌঁছে যাবে, মানে একক দল হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেটা একটা রেকর্ড হবে এবং যে উচ্চতায় শাসক নিজেদের নিয়ে যাবে তারা কিন্তু বিরোধীদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সুতরাং এই জায়গাটা কিন্তু একদম নিশ্চিত তৃণমূল কংগ্রেস 4-0 করার জন্যই ঝাঁপাবে এবং যে জায়গাটা মনে করা হচ্ছে যে 2টি আসন, যেটা শান্তিপুর এবং দিনহাটা, সেই 2টি আসন কিন্তু আমরা দেখেছি 21-এর ফলাফলের ভিত্তিতে তা বিজেপির কাছে ছিল, কিন্তু সেই 2টি আসনকেও ছিনিয়ে নিয়ে তারা 4-0 করার জন্য যাবে এবং এখানে যদি তারা 3-0 করার পর আবার 4-0 করে দিতে পারে, যে কনফিডেন্সটা শাসক দল পাবে, আগামী দিনে কিন্তু যেসব দলবদ্ধ বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদের প্রত্যেককে পদত্যাগ করিয়ে তারা কিন্তু উপনির্বাচনের পথে হাঁটবে। অর্থাৎ রাজ্যে যে তারা একটা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু তারা ক্রমশ সাধারণ মানুষের কাছে এস্টাবলিশ করে দেবে এবং সেখানে যে কনফিডেন্সটা তারা গেইন করবেন তার ভিত্তিতে তারা কিন্তু আগামী দিনে এই পথে হাঁটতে চলেছেন বলে আমার মনে হচ্ছে। শুধু তাই নয়, দেখুন 2021-এ একটা হাওয়া ছিল বিজেপি এখানে বাংলায় ক্ষমতা দখল করতে পারে, সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, কিন্তু সেখানে বারবারই বলা হয়েছিল যে একটা গণনায় গন্ডগোল হয়েছে, কোথাও গিয়ে একটা কারচুপির ব্যাপার রয়েছে। তারপরে যে উপনির্বাচন হলো সেখানে কিন্তু 3-0 করেছে এবং এখানে যদি 4-0 তৃণমূল কংগ্রেস করে দিতে পারে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস যে প্রচারটা এখন শুরু করেছে, অর্থাৎ 24-এ মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ দিদি,
এই জায়গাটা কিন্তু আরও শক্তপোক্ত হবে, তৃণমূলের প্রচারে কিন্তু ঝাঁঝ আরও বাড়বে। সুতরাং সেই কারণেই তৃণমূল কংগ্রেস 4-0 করার জন্য ঝাঁপাচ্ছে। এখানে যদি কোনো রকমের 3-1 বা 2-2 এই ধরনের ফলাফল হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের এই যে ঝাঁঝটা বাড়ছে দিদিকে প্রধানমন্ত্রী করবে, এটা কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খেতে বাধ্য হবে। কেননা সেখানে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে উপনির্বাচনেই তোমরা শাসক দল হিসেবে জিততে পারছো না, তাহলে প্রধানমন্ত্রী মোদীকে কিভাবে টক্কর দেবে দিদি। সুতরাং সেই জায়গাটা করার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস 4-0 করার জন্য ঝাঁপাবে। এর পাশাপাশি 4-0 করে দিলে যেটা অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস পাবে, বাংলায় বিরোধী বলে কিছু অবশিষ্ট নেই, এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে। অর্থাৎ এর আগে তারা কংগ্রেস সিপিএমকে কার্যত সাইনবোর্ডে পরিণত করেছে, যেটুকুনি লড়াই দিচ্ছিল বিজেপি, কিন্তু বিজেপিও বাংলায় বিশেষ কিছু করতে পারবে না। ওই ভালো খেলিয়াও পরাজিত এই দলের তকমা নিয়েই তাদেরকে থেমে থাকতে হবে। সুতরাং শাসক দল হিসেবে থেকে যাবে তৃণমূল কংগ্রেস, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে এস্টাবলিশ করে দিতে পারবে রাজ্যের শাসক দল। সুতরাং এই জায়গাটা কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে বিরোধীদের সমস্ত পরিসরটা ছিনিয়ে নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেটা কিন্তু সহজে তৃণমূল কংগ্রেস ছাড়বে না, এবং সেই জন্যই তারা 4-0 করার জন্য ছাড়বে। এর পাশাপাশি যেটা মনে হচ্ছিল যে বিজেপি এখানে প্রধান বিরোধী দলে পৌঁছেছে, যেটা বিজেপির প্রচার ছিল যে 3 থেকে 77-এ পৌঁছেছি, এরপরে আমাদের নেক্সট টার্গেট হবে শাসক দলে আসা। কিন্তু এই যে একের পর এক নির্বাচনে ধাক্কা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, এর ফলে যেটা এস্টাবলিশ হবে যে বাংলায় বাম জামানার মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসও দীর্ঘদিন ধরে একটা শাসন ক্ষমতা চালাতে পারে। এই জায়গাটা কিন্তু ক্রমশ রকম এস্টাবলিশ হতে বাধ্য হয়ে যাবে। এর পাশাপাশি যেটা আরেকটা মত প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্ব। অনেকেই তাকে কটাক্ষ করে থাকে, বিশেষ করে সিপিএম নেতারা বা বিজেপি নেতারাও তাকে বলে থাকেন যে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতেন, তাহলে তিনি রাজনীতি করার সুযোগটাই বোধহয় পেতেন না। কিন্তু 2021-এর নির্বাচনটা কার্যত একক কাঁধে তিনি নিয়ে গেছেন, তৃণমূলকে জিতিয়েছেন, এরপরে 3-0 করেছেন। এখন যদি তিনি 4-0 করে দিতে পারেন, এরপর অভিষেক ব্যানার্জির যে নেতৃত্ব, সেটা কিন্তু প্রশ্নাতীত জায়গায় চলে যাবে, এবং তার যে আধিপত্য থাকবে, তার যে দলের প্রতি কর্তৃত্ব চলে আসবে তৃণমূল কংগ্রেসের, সেই গ্রিপটার বোধহয় ভাঙার জায়গায় যাবে না। সুতরাং অভিষেক ব্যানার্জির নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে যদি এই 4-0 কিন্তু এখানে হয়ে যায়। এর পাশাপাশি বিরোধীদের যে একটা বড় অস্ত্র রয়েছে, বাংলায় শিল্প নেই, কর্মসংস্থান নেই, শিক্ষক সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে বেতন ডিএ নিয়ে, এই জায়গাগুলো কার্যত ধূলিসাৎ হয়ে যাবে। ধূলিসাৎ হয়ে যাবে কাঠবাণী, তোলাবাজি, সিন্ডিকেটের মতো অস্ত্র। অর্থাৎ বাংলার মানুষ তো এগুলো দেখছেন, দেখার পরও তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। সুতরাং বাংলায় এই সমস্যাগুলো নেই, বা থাকলেও সেটা ততখানি তীব্র নয়, কার্যত সেই জায়গাটা একদম তারা এস্টাবলিশ করে দেবে। এবং এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, এই যে প্রকল্পগুলো, এগুলো যে সুপার ডুপার হিট, বা পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি, কেন্দ্রের এই যে সমস্যা, এটাই যে তীব্রতর সমস্যা, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস এস্টাবলিশ করে দেবে। কেননা বিজেপির বিরুদ্ধে এগুলো যাচ্ছে, তৃণমূলের ক্ষেত্রে কিন্তু ওই অভিযোগগুলো যাচ্ছে, শিল্প, কর্মসংস্থান, শিক্ষক, সরকারি কর্মচারী, সিন্ডিকেট, সেগুলো তো প্রভাব ফেলছে না, তারপরেও মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। সুতরাং এই জায়গাটাই কিন্তু বিজেপি বড়সড় ধাক্কা খেতে চলেছে। এর পাশাপাশি শুধুমাত্র রাজ্য নয়, বাংলার বাইরেও যে তৃণমূল কংগ্রেস সম্প্রসারণ করছে, তারা বারবার বলবে যে পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে গেছে। সুতরাং আমরাই বিজেপির বিরুদ্ধে মুখ, এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এগোবে, এবং বাইরের রাজ্যে যে সম্প্রসারণ জায়গাটা, সেটা কিন্তু খুব গতি পাবে। এর পাশাপাশি যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে বিজেপিকে যে আস্তে আস্তে ভাঙার প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস শুরু করেছে, যেভাবে সিপিএম এবং কংগ্রেসকে সাইনবোর্ড করে দিয়েছে, বিজেপিকেও কিন্তু আগামী দিনে সেইভাবে ভাঙতে ভাঙতে শুরু করবে। এখনো বিজেপি নেতারা কোথাও গিয়ে মনে করছেন যে তৃণমূলকে আটকাতে পারে বিজেপি বাংলাতে, এবং সেই জায়গায় তারা লড়াইটা করার চেষ্টা করছেন। কিন্তু যে মুহূর্তে দেখবেন যে কোনো প্রতিরোধ বিজেপি করতে পারছে না, অন্য বিরোধী দল করতে পারছে না, বাংলায় রাজনীতিটা করতে গেলে তৃণমূল কংগ্রেসটাই করতে হবে, এই জায়গাটা যখন এস্টাবলিশ করে দেবে, এখানে 4-0 ফল যদি করতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু বিজেপির ভাঙনটা আটকানো খুব সহজ হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে তৃণমূলের জয় পতাকা পথপথ করে উঠবে বাংলায়। এই অ্যাডভান্টেজগুলো কিন্তু তৃণমূল পাবে যদি 4-0 করে দিতে পারে এই উপনির্বাচনের ফলে। এরপর আসছে বিজেপির প্রসঙ্গে। বিজেপিকে এই উপনির্বাচনের স্কোরটা কার্যত 2-2 রাখতেই হবে, কেননা গোসাবা এবং করদহ তৃণমূলের জেতা আসন ছিল, এবং সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারবে এটা অতি বড় বিজেপি সমর্থকও ভাবছেন না। কিন্তু তাদের যেটা আস্থার জায়গা, সেটা হচ্ছে কিন্তু দিনহাটা এবং শান্তিপুর, কেননা দুটি আসনেই দুই সাংসদ, বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং
জগন্নাথ সরকার জিতেছিলেন, সুতরাং নিজেদের গড়ের আসনটা তাদেরকে ধরে রাখতে হবে। এটা যদি 2-2 না করতে পারেন তাহলে এটা এস্টাবলিশ হয়ে যাবে যে বিজেপি যে জায়গাটা গড় বলে নিজেদের তৈরি করেছিল, অর্থাৎ মানুষ তো প্রথমে বেসটা তৈরি করে, তার উপর একতলা দোতলা বাড়িটা তৈরি হয়। তো বিজেপি উত্তরবঙ্গ এবং নদিয়া এইসব জায়গাগুলো কিন্তু তাদের একটা ভালো বেস তৈরি করে ফেলেছিল। সেইখানেও যদি তৃণমূল কংগ্রেস পেনিট্রেট করতে পারে এবং তাদের জেতা আসন ছিনিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের কাছে এস্টাবলিশ হয়ে যাবে যে বিজেপি এগিয়ে যাওয়া তো দূরের কথা, তাদের যে বেস জায়গাটা ছিল, গড় জায়গাটা ছিল, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙন ধরাচ্ছে। এবং বিজেপির উপর যে সাধারণ মানুষের আস্থা, তাদের ভোটারদের আস্থা, সেটা কিন্তু ক্রমশ নিম্নগামী হতে শুরু করবে। সুতরাং এখানে মানে বিজেপি 4-0 করবে কেউ ভাবছে না, 2-2 বা 3-1 করতে পারলেও এটা বিজেপির পক্ষে দারুণ ফলাফল হবে বলেই সকলে মনে করছেন। এবং সেই জায়গা থেকে যদি তারা 2-2টা না রাখতে পারে, শান্তিপুর এবং দিনহাটা যদি তারা ধরে রাখতে না পারে, আগামী দিনে কিন্তু বিজেপির জন্য বড়সড় ধাক্কা ওয়েট করে আছে। এর সাথে সাথে যেটা এস্টাবলিশ হয়ে যাবে যে বিজেপি শুধুমাত্র আবেগের রাজনীতি করছে, অর্থাৎ হিন্দু ধর্ম, সংখ্যালঘু তোষণ, রাজ্যের এই সমস্যা, এইগুলোই তারা তুলে ধরছে। কিন্তু তাদের যে সাংগঠনিক শক্তি, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারে, বা উপনির্বাচনের কথা ছেড়ে দিন, যখন বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে তখন তার পাল্টা একটা প্রত্যাঘাত করা বা সেই জায়গাটাকে বাঁধ দেওয়া, যে আমাদের উপর আক্রমণ করতে পারবে না, রাজনৈতিকভাবে আক্রমণ করো কিন্তু যেটা ফিজিক্যাল অ্যাটাক সেটা করতে পারবে না, এই যে আটকানোর জায়গাটা, সেটা কিন্তু এস্টাবলিশমেন্ট থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি ফলাফলটা বিজেপির ফলে না আসে, অ্যাটলিস্ট 2-2 না হয়, তাহলে কিন্তু এই সাংগঠনিক শক্তি বাড়ানোর যে জায়গাটা, এটা কিন্তু বিজেপির বড়সড় ধাক্কা পাবে, যেটা আগামী দিনে বিজেপিকে বড় রকমের লোকসান করে দেবে বঙ্গ রাজনীতিতে। এমনকি আরেকটা জায়গা বিজেপি ধাক্কা হতে চলেছে। আপনারা দেখুন 2021-এর নির্বাচনের পরে কিন্তু বিজেপি 4-4 জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে নিয়ে আসা হলো, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে 2টো মন্ত্রীর নাম বলবো। একজন হচ্ছে নিশীথ প্রামাণিক, দিনহাটা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হচ্ছে, কোচবিহারে তিনি সাংসদ, দিনহাটা থেকে তিনি জিতেছিলেন, তাকে সেখানে কেন্দ্রীয় মন্ত্রিত্বে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পরও তিনি যদি সেখানে জেতাতে না পারেন, তাহলে মানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়ে কী লাভ হচ্ছে বঙ্গ নেতাদের, এই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে। এর পাশাপাশি শান্তিপুর একটা মতুয়া ভোট সেখানে রয়েছে, এবং সেখানে মতুয়া সম্প্রদায়ের কথা মাথায় রেখে কিন্তু শান্তনু ঠাকুরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শান্তিপুরে জেতানোর ক্ষেত্রে কিন্তু শান্তনু ঠাকুরের একটা বড়সড় অবদান থাকার কথা। সেখানে শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার পরেও যদি সেখান থেকে কোনো রকম জয় না আসে বা সেই লড়াইটা না হয়, তাহলে কিন্তু বঙ্গ রাজনীতিতে বিজেপির এগোনো সেটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এবং প্রশ্ন উঠে যাবে, বাংলায় নেতা কোথায়, বাংলার কোন নেতৃত্বের উপর ভরসা করে বিজেপি আগামী দিনে পথ চলবে। কেননা যখন 2021-এর নির্বাচন হয়েছিল, তখন প্রশ্ন উঠেছিল যে কেন্দ্র থেকে নেতা আসছে, বাংলায় বাঙালি দল হয়ে উঠতে পারছে না বিজেপি। এইখানটা প্রমাণ করার জন্যই কিন্তু বঙ্গীয় নেতাদের কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্বে নিয়ে আসা হয়েছে। সেখান থেকেও যদি তারা জেতাতে না পারেন, সেখানে প্রশ্নটা খুব স্বাভাবিক যে বাংলায় নেতা কোথায় এবং কাদের উপর ভরসা করে আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবেন। এবং সেখানে আরেকটা প্রশ্ন যেটা উঠে আসবে, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিত্বের জায়গা থেকেও একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে আগামী দিনে বিরোধী দলের তকমাটা থাকবে বিজেপির প্রতি, মানুষ কি আর বিজেপিটা মন দিয়ে করতে পারবেন, এই প্রশ্নটাও কিন্তু উঠে যাবে। কেননা এই হারের পর দুটো জিনিস হবে, কর্মীদের মনোবল তলানিতে চলে আসবে খুব স্বাভাবিকভাবে, হয় তারা বসে যাবেন, না হলে কিন্তু তারা অন্য দল করবেন। সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা কিন্তু বাম কংগ্রেসও হতে পারে। অর্থাৎ যখন তারা ভাববেন যে বাংলায় কিন্তু বিজেপি সেইভাবে কিছু করতে পারছে না, আমাদের তৃণমূল কংগ্রেসটা আমরা করবো না, আমরা তৃণমূল বিরোধীটা করবো, তারা একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করবে। এবং এই সব থেকে বড় কথা হচ্ছে যেটা ভোট ব্যাংকের অঙ্ক, বিজেপিকে এখানে কিন্তু আর একটা বড়সড় জায়গায় পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা শুধুমাত্র হিন্দু ভোটের উপর বেশ করেই রাজনীতিটা করবেন। যদি সেক্ষেত্রে হয়, তাহলে কিন্তু 30% ভোট ব্যাংকে বাদ দিয়ে তাদেরকে রাজনীতির ময়দানে নামতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু হিন্দুত্বের যে রাজনীতি সেটাকে চরম সীমায় নিয়ে যেতে হবে, তবেই তারা শাসক ক্ষমতায় দখল করতে পারবেন। অন্যদিকে যদি তারা মনে করেন যে না, যেটা বঙ্গ রাজনীতির একটা অঙ্গ, যেটা সংখ্যালঘু ভোট, একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোট, তাদেরকে সঙ্গে নিয়ে ভোটটা করাতে হবে, তাহলে কিন্তু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এই যে একটা ডাইনামিক জায়গা তৈরি হবে, সেই জায়গাটায় কিন্তু ক্রমশ বিরোধী পরিষদটা তারা হারাতে পারে, এবং সেই জায়গায় কোথাও না থাকা কংগ্রেস বা বামফ্রন্ট তারা কিন্তু হঠাৎ করে ময়দানে অবতীর্ণ হতে পারে, এবং সেখানে কিন্তু সমর্থন বাড়তে পারে। এই ইঙ্গিতটাও কিন্তু একটা বড়সড় ধাক্কা হতে পারে এই উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে। এর পাশাপাশি দুটো জিনিস আমি বলবো, একটা হচ্ছে দিদি মন্দির সেটিং, এটা যে মানে খুব বড় আকারের প্রশ্নটা উঠছে, এই তকমাটা কিন্তু সরাতে হবে বিজেপিকে। এবং 2 নম্বর হচ্ছে এই যে বাংলাদেশের ঘটনায় যে এটা বলা হচ্ছিল যে বিজেপির ভোট ব্যাংক
হবে, হিন্দু ভোট আরও বেশি কনসলিডেটেড হবে, এই যে জায়গাটা, এটাও কিন্তু বিজেপিকে প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু যেটা আগামী দিনে বড়সড় প্রবলেম হতে চলেছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন 2024। বাংলা থেকে খুব বেশি হলে 2-3টে আসন জিততে পারে বিজেপি। অর্থাৎ বাংলায় যে একটা হাওয়া তৈরি হয়েছিল সেটা কিন্তু ক্রমশ স্থিমিত হবে এবং সেটা কিন্তু শেষের দিকে বিজেপিকে নিয়ে যাবে। অর্থাৎ এই উপনির্বাচন কিন্তু কার্যত বিজেপির জন্য কণ্টকাকীর্ণ, এবং যদি তারা কোনো রকমে 2-2 রেজাল্টটা বা 3-1 রেজাল্টটাও না করতে পারে, অর্থাৎ একটি আসনও না জিততে পারে, তাহলে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে তাদেরকে সারেন্ডার করা ছাড়া, অর্থাৎ রাজনৈতিকভাবে সারেন্ডার করার কথা বলছি আমি, সেই জায়গাটা ছাড়া তাদের উপায় থাকবে না। সাধারণ মানুষের আস্থা, সাধারণ মানুষের ভোট যেটা তাদের পক্ষে যাচ্ছিল সেটা কিন্তু তাদের হারাতে বাধ্য হবে। এরপর আসবো ছোট্ট করে বাম কংগ্রেসের কথায়, কেননা তারা এখন বঙ্গ রাজনীতিতে কার্যত আর সেভাবে সে এফেক্টিভনেস নেই। তাদের এই লড়াইটা মূলত হবে জামানত বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচানো। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে বাংলা থেকে কংগ্রেস সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই উপনির্বাচন তাদের কাছে একটা বড় জায়গা দিচ্ছে, বড় অস্ত্র দিচ্ছে, যে জামানত বাজেয়াপ্ত করে মানুষের সমর্থনটা তারা ঘুরে পাচ্ছে, এই জায়গাটা এস্টাবলিশ করা। এলস কিন্তু আগামী দিনে এসইউসিআইয়ের মতো একটা দল হয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো রকম কোনো উপায় নেই। এই নির্বাচনে তারা জিতবে বা জেতার ধারে কাছে থাকবে এটা কেউ এক্সপেক্ট করছে না, কিন্তু দেখার তারা বিরোধী দলের তকমাটা ফেরত পায় কিনা। কেননা বহু মানুষ আছে যারা, যেটা আগের পয়েন্টেই বলছিলাম, যে এই সংখ্যালঘু ভোটের সমীকরণে কিন্তু বিজেপি নিয়ে একটু বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। যারা যে দলকে সমর্থন করেন সেই দল জিতুক, এটাই তো তারা চান। ভালো খেলিয়া পরাজিত এর কোনো দাম নেই মানুষের কাছে, এবং সেই জায়গাটায় বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু সংখ্যালঘু ভোটটা পেতে পারে, আগামী দিনে পাওয়া সম্ভব তাদের পক্ষে। সুতরাং বিজেপির যে রাজনীতি আছে সেখান থেকে হাওয়া ঘুরিয়ে তারা কোনো রকমে কি বিরোধী পরিসরে আবার ঢুকতে পারছে, তাদের ভোট ব্যাংক বৃদ্ধির কি সামান্য ইঙ্গিত দিচ্ছে, নাকি যে ক্ষয়িষ্ণু ভোট ব্যাংক যেটা ক্ষয়ে ক্ষয়ে প্রায় শূন্যের কাছাকাছি চলে এসছে, 1% 2%-এ নেমে এসছে, সেই জায়গাতেই থাকছে বা তার থেকেও কমছে। এই জায়গাটাই কিন্তু এই এই নির্বাচনটা, এই উপনির্বাচনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বামফ্রন্ট কংগ্রেসের কাছে। এর কাছাকাছি মুখে বামফ্রন্ট কংগ্রেস যাই বলুক, তারা যে কার্যত তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে, এটা কিন্তু বিরোধী মনোভাবাপন্ন মানুষের কাছে কোথাও গিয়ে যেন এস্টাবলিশ হয়ে গেছে। বামফ্রন্ট কংগ্রেসের কাছে এটাও চ্যালেঞ্জের হতে চলেছে যে তারা এই তকমাটা কাটাতে পারবে কিনা। কেননা বিজেপিকে পছন্দ করুক না করুক, এই তৃণমূলের বি টিম হয়ে যাচ্ছে, এই রকম জায়গা থেকেই কিন্তু একটা বড় অংশের ভোট বিজেপিতে সুইচ করছে এবং তারা মন দিয়ে বিজেপিটা করছেন। বামফ্রন্ট এবং কংগ্রেসের কাছে যে তকমাটা আছে সেটা হচ্ছে ভোট কাটুয়া পার্টি। তারা তৃণমূলের হয়ে খেলছে এবং তৃণমূলের যে ভোটটা তারা কাটছে সেটা হিন্দু ভোট কাটছে এবং কেটে তৃণমূলকে জিততে সাহায্য করে দিচ্ছে। এই যে জায়গাটা তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু বামফ্রন্ট কংগ্রেসকে আরও ভোট ক্ষয়িষ্ণুতার দিকে নিয়ে যাবে, এবং সেই জায়গাটা আটকানোই কিন্তু এই উপনির্বাচনে তাদের প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। এর পাশাপাশি যেটা দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে যে এই দুটো দলে বৃদ্ধতন্ত্র, তরুণ মুখ কোথায়, নতুন মুখ কোথায় উঠে আসছে, কোথায় অ্যাকসেপ্টেবল ফেস, এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসছে। এবং এই উপনির্বাচনগুলো কিন্তু তাদের এস্টাবলিশ করতে হবে যে নতুন প্রজন্মের নেতা তারা সাধারণ মানুষের কথা বুঝছেন বা তাদের কথা মানুষকে বোঝাতে পারছেন। এই জায়গাটা কিন্তু একটা বড় পরীক্ষা, এবং সামান্য হলেও ভোট বৃদ্ধির ইঙ্গিত তাদের দিতে হবে। যদি সেটা দিতে না পারে, আগামী দিনে কিন্তু আরও অন্ধকার অপেক্ষা করছে এই দুটো দলের জন্য। এর পাশাপাশি একটা বামেদের বড় দোষ যেটা সাধারণ মানুষ মনে করেন, সেটা হচ্ছে গুয়েতেমালায় কি হয়েছে সেই নিয়ে মাতামাতি, বা চীনের সরকারই আমাদের চীনের মতো করে আমরা ভাববো, এই ধরনের যে কথা, বাংলার কথা, বাংলার মাটির কথা তাদেরকে ভাবতে হবে এবং সেই কথা হিসেবেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। এই জায়গাটা এস্টাবলিশ হতে হবে। আজও দেওয়ালের পিছনে মাও সে তুং, হোচিমিন এবং মার্কস, এইসব ছবি রয়েছে, মার্কস লেনিনের ছবি রয়েছে। এই নিয়ে বঙ্গ রাজনীতি করতে হবে না। বঙ্গ রাজনীতি করতে গেলে সুভাষ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ এবং তার পরবর্তীকালে বিধান রায় যে সমসাময়িক ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলোকে তাদের এস্টাবলিশ করতে হবে, সেই জায়গাগুলোকে নিয়ে এগোতে হবে। এটা কতখানি মানুষের কাছে দিতে পারলো, এটাও কিন্তু বামফ্রন্ট কংগ্রেসের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। বামফ্রন্টের পাশাপাশি কংগ্রেসের কথা বলবো, তারা যে একটা পরিবারতন্ত্র, পরিবার সর্বস্ব দল এবং গান্ধী ফ্যামিলির বাইরে তারা বেরোতে পারে না, যাদেরকে মানুষ রিজেক্ট করছে গোটা দেশ ধরে, সেই জায়গাটাও কিন্তু কংগ্রেসকে এস্টাবলিশ করতে হবে। তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। 3টি কিন্তু প্রার্থী দিতে পারেনি, শান্তিপুর নিয়ে মারামারি চলছে, সেখানে সামান্য ভোট আছে, কিন্তু সেখানে যে কি হতে পারে সবাই জানে। সুতরাং কংগ্রেস সব থেকে অস্বস্তিকর জায়গায় রয়েছে, কিন্তু তাদেরকে কোথাও গিয়ে এস্টাবলিশ করতে হবে যে বিরোধী পরিষদটা তৃণমূলের পরে তারা নিচ্ছে, বিজেপি সেই জায়গাটা নিতে পারছে না, যেটা তাদের কাছে কার্যত চ্যালেঞ্জের। এবং যদি না পারে তাহলে এটাকে সেই নীতিহীন, আদর্শহীন ঘোট হিসেবে বলা হবে। যখনই নির্বাচন আসবে একটা ঘোট হবে, এবং জোটও নয়, ঘোট হবে, এবং সেই জায়গা থেকে তারা নিজেদের মতো করে প্রার্থী দেওয়ার চেষ্টা করে একটা ফায়দা লোটার চেষ্টা করবে। বেশিরভাগ জায়গাতেই ভোট খেতে তৃণমূলকে সুবিধা করে দেবে। এই জায়গাটার একটা প্রবলেম থাকছে। আর একটা প্রবলেম হবে যেটা, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকীকে নিয়ে। এই যে সংখ্যালঘু তোষণকারী বা আব্বাস সিদ্দিকীর জন্য সাম্প্রদায়িকতার তকমা, এইগুলো কিন্তু তাদের জোটের গায়ে লেগে যাচ্ছে। সেইটাও এই
উপনির্বাচনে কতখানি ঝেড়ে ফেলতে পারছে সেদিকেও কিন্তু সাধারণ মানুষ তাকিয়ে থাকবে। এর পাশাপাশি এই বাম কংগ্রেস নেতাদের বড় বড় জ্ঞান গর্ব বক্তৃতা, যেটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা টিভিতে দেখি, সেটা থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে মানুষের পাশে কতখানি দাঁড়াতে পারছে, সেটা কিন্তু ভোট ব্যাংক বৃদ্ধির ইঙ্গিতেই আমরা স্পষ্ট বুঝতে পারবো। সেটা যদি না হয় তাহলে আগামী দিনে মানুষ না চাইলেও বিরোধী দল হিসেবে বিজেপি কি করবে এবং বিজেপির ভোট কিন্তু আরো বাড়াতে সাহায্য করবে। সুতরাং বোঝাই যাচ্ছে তিন দলের তিনটে অ্যাসপেক্ট বা জায়গা রয়েছে এই উপনির্বাচনের ক্ষেত্রে, এবং সেই উপনির্বাচনের ফলাফলের ভিত্তিতেই কিন্তু আগামী দিনে বঙ্গ রাজনীতি ঠিক কোন পথে যাবে বা কাদের আধিপত্যটা প্রতিষ্ঠিত হবে, কে কিভাবে ঘুরে দাঁড়াবে, সেই জায়গাটা অনেকটা ইঙ্গিত দিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং তার সঙ্গে জানাবেন অন্য আর কোন বিষয়ে আলোচনা শুনতে চান। অবশ্যই করে সেগুলি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপাতত বিদায় নিচ্ছি, ফেরত আসছি পরবর্তী প্রতিবেদন নিয়ে। খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।